আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে রেসিডেন্সি মার্চ 2023 পরীক্ষা হয়ে গেল। আমরা ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে এই রেসিডেন্সি মার্চ 2023 যে পরীক্ষাটা হয়ে গেছে, এখানে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর কিছু সিলেক্টেড প্রশ্নের সলভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওভারঅল যদি বলতে হয়, পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন মিলিয়ে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্নে বলা যায়। তো আমরা চেষ্টা করব এই যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সেগুলোকে ধীরে ধীরে সলভ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমরা শুরু করি। এবার আমরা আলোচনা করব রেসপিরেটরি ফিজিওলজি থেকে যে প্রশ্নগুলো এসেছে এই মার্চ 2023 রেসিডেন্সি পরীক্ষায়, সেগুলোর সিলেক্টেড কিছু কোশ্চেন নিয়ে। প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, এখানে দেওয়া হয়েছে রেসপিরেটরি পার্ট অফ এয়ারওয়েজ ইনক্লুড। এর কিছুটা অ্যানাটমির মতো প্রশ্ন। যদি আমরা রেসপিরেটরি অংশে আলোচনা করছি, অপশনগুলো দেওয়া ছিল টারশিয়ারি ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার স্যাক এবং লোবার ব্রঙ্কাস। এই প্রশ্নের অ্যান্সারটা আমরা যদি ফিজিওলজি বইতে দেখি, তাহলে দেখবো আমরা যে ক্যানন বইটা আছে, সেই ক্যানন বইতে দেখবেন একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে যে এয়ারওয়ে কন্ডাক্টিং জোন কোনটুকু আর রেসপিরেটরি জোন কোনটুকু। কন্ডাক্টিং জোন মানে যেটুকুতে হচ্ছে আমাদের নাক থেকে শুরু করে লাংস পর্যন্ত যাওয়ার সময় যেখান দিয়ে এয়ার শুধুমাত্র পাস করবে, কিন্তু কোনো অক্সিজেনের কোনো ডিফিউশন হবে না, ব্লাডের সাথে কোনো সরাসরি কোনো ডিফিউশন হবে না। আর রেসপিরেটরি জোন হচ্ছে সেই অংশটুকু যেখানে বাতাসের যে অক্সিজেন সেটা ব্লাডের সাথে এটা এক্সচেঞ্জ হবে। এই হচ্ছে কন্ডাক্টিং জোন, হচ্ছে রেসপিরেটরি জোন। আমরা যদি দেখি, ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলি, এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন। তাহলে আমরা যদি ভালো মতো খেয়াল করি, টার্মিনাল ব্রঙ্কিউলটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোনের পার্ট, আর রেসপিরেটরি ব্রঙ্কিউলটা হচ্ছে আমাদের রেসপিরেটরি জোনের পার্ট। এখন আমরা চলে আসছি আমাদের প্রশ্নে। টারশিয়ারি ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, এরা সবাই হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোনের পার্ট, তাহলে এটা ফলস। রেসপিরেটরি ব্রঙ্কিউলটা একটু আগে দেখলাম, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি পার্ট, এই জন্য হচ্ছে এটা ট্রু অ্যান্সার। অ্যালভিওলার স্যাক, এটাও রেসপিরেটরি পার্ট, এই জন্য ট্রু অ্যান্সার। আর লোবার ব্রঙ্কাস তো ট্রাকিয়ার পরেই, এই জন্য ওটাও আমাদের কন্ডাক্টিং জোনের পার্ট, তাই এটা ফলস অ্যান্সার। এরপরের প্রশ্নটা যদি আমরা আসি, তাহলে দেখবো যে এখানে একটা খুবই কমন একটা প্রশ্ন, যেটা ঘুরে ফিরে প্রায় প্রতি বছরই এটার এই টপিকটা নিয়ে প্রশ্ন আসে। সেটা হচ্ছে আমাদের লাংসের অ্যাপেক্স এবং বেসের যে পার্থক্য, সেখান থেকে। এখানে দেওয়া হয়েছে ইন অ্যান আপরাইট পারসন দ্য অ্যাপেক্স অফ লাং কম্পেয়ার্ড উইথ দ্য বেস হ্যাজ, অর্থাৎ অ্যাপেক্সের কি কি ক্রাইটেরিয়া আছে সেটা। আপনার ছিল এ হায়ার PO2, এ হায়ার ভেন্টিলেশন, এ হায়ার ভেন্টিলেশন পারফিউশন রেশিও, a higher blood flow, smaller alveoli। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এই প্রশ্নের অ্যান্সারটাও যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব এখানে ক্যানন বইতে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে এবং ছবির পাশেই লেখা আছে যে অ্যাপেক্সে কি কি ক্রাইটেরিয়া থাকে। যদি আমরা দেখি যে অ্যাপেক্সে কি কি ক্রাইটেরিয়া থাকে, এখানে ইন্ট্রাপ্লোরাল যে প্রেশার সেটা বেশি পরিমাণে নেগেটিভ থাকে, এখানে ট্রান্সমুরাল যে প্রেশারটা সেটা বেশি থাকে, অ্যাপেক্সে অ্যালভিওলিগুলো বড় সাইজের থাকে, ইন্ট্রাভাস্কুলার যে প্রেশার সেটা কম থাকে, ব্লাড ফ্লোটা কম থাকে, অর্থাৎ পারফিউশনটা কম থাকে, এবং এই কারণে ভেন্টিলেশন পারফিউশনটা কমে যায়। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তাহলে এখান থেকে আমরা যদি অ্যান্সার করতে পারি খুব সহজেই, এখান থেকে আমরা যদি অপশনগুলো দেখি, তাহলে আমাদের ওই ছবির সাথে মিলিয়ে আমরা কিন্তু খুব সহজে এই অ্যান্সারটা করতে পারবো। এই প্রশ্নটা এসেছে কিন্তু একদম ক্যাননের এই বইটা, এই ছবিটা থেকে। এটা এই যে ছবিটা, এই ফিগারটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রতি বছরই এখান থেকে দেখবেন ঘুরে ফিরে প্রশ্ন চলে আসে। এটা আপনারা খুব ভালো মতো পরীক্ষার জন্য পড়বেন। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি থেকে খুব কমন এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। প্রশ্নটা ছিল যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন যে কার্ভটা, এটা রাইটে শিফট করে কোন কোন কজের কারণে। সাধারণত পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা কোন কোন ফ্যাক্টরের কারণে রাইটে শিফট করে, কোন কোন ফ্যাক্টরের কারণে লেফটে শিফট করে। তাহলে অপশনগুলো ছিল মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যাপনিয়া, হাইপোথার্মিয়া, হাইপারক্যালসেমিয়া এবং ক্রনিক হাইপোক্সিয়া। আমরা জানি 4টা ফ্যাক্টর যদি ইনক্রিজ করে, তাহলে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা ডান দিকে শিফট করে। কি কি? যদি আমরা টাইটন বইটা দেখি, তাহলে আমরা দেখবো যে যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়ে, যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে, যদি টেম্পারেচার বাড়ে এবং যদি বিসফসফোগ্লিসাইড বেড়ে যায়, তাহলে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইট দিকে শিফট করে। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা দেখার চেষ্টা করি। মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেছে।
হাইপারক্যাপনিয়া অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে, তাহলে এই দুটোই ট্রু। 3 নম্বর অপশন ছিল হাইপোথার্মিয়া, কিন্তু অ্যাকচুয়ালি বলা ছিল হাইপারথার্মিয়া হলে এটা বেড়ে যায়, তাহলে এটা ফলস অ্যান্সার। হাইপার ক্যালসিয়ামের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে ক্রনিক হাইপোক্সিয়া। যখন ক্রনিক হাইপোক্সিয়া হয় তখন আমাদের বডিতে বিসফসফোগ্লিসাইডের পরিমাণটা বেড়ে যায়। যদি বিসফসফোগ্লিসাইড বেড়ে যায় তাহলে আলটিমেটলি এটা আবার রাইটে শিফট করবে। এটাই হচ্ছে আমাদের জানার জিনিস। তাহলে এখান থেকে আমরা জানলাম যে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যাপনিয়া আর হচ্ছে ক্রনিক হাইপোক্সিয়া, এই তিনটা হচ্ছে আমাদের ট্রু অ্যান্সার। সো আমাদের এইচএসপিটি থেকে সিলেক্টেড প্রশ্ন আমাদের এইটুকুই। আমরা এর পরের টপিকে আবার অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে যে সিলেক্ট করছে সেটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।